যদি আপনি নিজেই নিজের স্বপ্ন গড়ে তোলার কাজ না করেন তবে অন্য কেউ আপনাকে তার স্বপ্ন গড়ে তোলার কাজে ব্যবহার করবে। কথাটি বলেছেন ইন্ডিয়ার সবথেকে বড় এন্টারপ্রেনিউর ধীরুভাই আম্বানি। আচ্ছা বলুন তো, লেখাপড়া না জানা, ভাজিপুরি বিক্রি করা এই সাধারণ ছেলেটি পরিশ্রমের মাধ্যমে তার জীবনে খুব বেশি হলে কতদূর যেতে পারবে? সর্বোচ্চ থেকে সর্বোচ্চ হলে ভাজিপুরি বিক্রি ছেড়ে সে বড় হয়ে একটা রেস্টুরেন্ট খুলবে, যেখানে কিছু লোককে নিজের আন্ডারে কাজ করাবে, আর 2 তলা একটি বাড়ি ও একটি প্রাইভেট গাড়ি কিনে বাকি জীবন পার করে দেবে। এর থেকে বেশি এই সাধারণ ছেলেটি আর কি বা করতে পারে? আপনার উত্তর নিশ্চয়ই এটাই। কিন্তু ভাইজান, জানলে অবাক হবেন, এই ছেলেটি ভবিষ্যতে গিয়ে পুরো ভারতের সবথেকে বড় এন্টারপ্রেনিউর হয়েছিলেন, সর্বোচ্চ ধনী ব্যক্তি হয়েছিলেন, 0 থেকে 75,000 কোটি টাকার মালিক হয়েছিলেন। তো কিভাবে একটি ভাজিপুরি বিক্রি করা লেখাপড়া না জানা দারিদ্র ফ্যামিলির সন্তান ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার নয় বরং কোটি টাকার স্বপ্ন পূরণ করেছিলেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। ধীরুভাইয়ের জন্ম একটি সাধারণ গ্রামের সাধারণ ফ্যামিলিতে হয়েছিল। তার পিতা ছিলেন একজন টিচার আর মা ছিলেন হাউসওয়াইফ। 4 ভাই বোনের লেখাপড়ার খরচ এবং সংসারের খরচ চালাতে তার পিতা অনেক হিমশিম খাচ্ছিলেন। পরিবারের এমন করুণ অবস্থা দেখে ধীরুভাই সিদ্ধান্ত নেন তিনি লেখাপড়া ছেড়ে দেবেন এবং কোনো একটি কাজ করে পরিবারের পাশে দাঁড়াবেন। ছেলের এই সিদ্ধান্তে বাবা হীরাচাঁদ অনেক রেগে যান এবং তাকে আবারও স্কুলে পাঠানোর চেষ্টা করেন, কিন্তু ধীরুভাই ছিলেন তার সিদ্ধান্তে অটল। ধীরুভাই কাজ করবেন এটা তিনি একদম ঠিক করে নিয়েছিলেন, কিন্তু কি কাজ করবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। তিনি এদিক সেদিক ঘোরাঘুরি করতেন আর কাজের সন্ধান করতেন। তো এমনই একদিন 2-1 গ্রাম দূরে একটি মন্দিরে গিয়ে তিনি পৌঁছান এবং দেখেন সেখানে প্রচুর মানুষের ভিড় লেগে রয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন ধর্মীয় কারণে বছরের এই সময়টিতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে এই মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয়। এটা শুনে ধীরুভাইয়ের ছোট্ট ব্রেনটিতে একটা বিজনেস আইডিয়া খেলে যায়। তিনি ভাবেন এত মানুষ যখন এখানে রয়েছেন তবে এদের খিদে তো নিশ্চয়ই পাবে, তাই কেননা আমি এখানে একটা তেলে ভাজার দোকান দিয়ে বসি। যেমন কথা তেমন কাজ। তিনি বাবার থেকে কিছু টাকা নেন আর তার জমানো কিছু টাকা দিয়ে একটি ভ্যান কেনেন এবং সেখানে পাকোড়া বিক্রি শুরু করেন। তো স্যার, শুরুর দিকে তার বিজনেস খুব ভালোভাবেই চলছিল, কিন্তু সময়ের সাথে সাথে উৎসবের সময় ফুরিয়ে আসে, মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করে, আর একটা সময় তার বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ধীরুভাই বুঝে যান এখানে বসে বসে শুধু শুধু সময় নষ্ট করে আর কোনো লাভ নেই, তাই তিনি তার ভ্যান বিক্রি করে দেন এবং ফল বিক্রি শুরু করেন। কিন্তু সেখানে তিনি বিশেষ কোনো সুবিধা করতে পারেন না, তাই তার বাবা তাকে একটি চাকরির বন্দোবস্ত করে দেয়। কিন্তু ধীরুভাইয়ের রক্তে ছিল ব্যবসার নেশা। তিনি চাকরিকে কিছুতেই নিজের পেশা হিসেবে মেনে নিতে পারছিলেন না। এভাবে সমস্ত কিছুতেই ব্যর্থ হয়ে আবারও ধীরুভাই নতুন করে কাজের সন্ধানে নেমে পড়েন এবং দেখেন সে সময় অনেকেই ইয়েমানে যাচ্ছে কাজ করার জন্য, আর যে একবার ইয়েমানে যায় সেই ফিরে আসতে আসতে নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে পূর্বের তুলনায় অনেক বেটার করে ফেলে। তো এর পেছনের কারণ খুঁজতে গিয়ে ধীরুভাই জানতে পারেন ইন্ডিয়ার থেকে ইয়েমানের কারেন্সি বা মুদ্রার দাম অনেক বেশি, যার জন্য তিনি 1950-তে 17 বছর বয়সে বড় ভাই রমণিক লালের কাছে ইয়েমানে চলে যান। সেখানে পৌঁছানোর পর তার বড় ভাই তাকে বেসিয়ান্ট কো নামের এক পেট্রোল পাম্পে কাজ নিয়ে দেন। সেখানে তিনি 300 টাকা পার মান্থের স্যালারি পেতেন। নিষ্ঠা এবং গুরুত্বের সাথে কাজ করার দরুন কিছুদিনের মাঝেই ধীরুভাই ম্যানেজার পোস্টে প্রমোশন পান। তো ভাইজান, এখানে আমায় একটা প্রশ্নের উত্তর দিন। আজ আমরা বিজনেসম্যানদের সিক্রেট জানতে তাদের অটোবায়োগ্রাফি শুনি, ইউটিউবে ভিডিও দেখি, ব্রডকাস্টও শুনি, কিন্তু ওই সময় এইসব সুবিধা ছাড়াই ধীরুভাই কিভাবে বিজনেস শিখেছিলেন এই রহস্যটা জানতে আমাদের আবারও স্টোরিতে ব্যাক করতে হবে। ধীরুভাই যখন পেট্রোল পাম্পের ম্যানেজার পদে নিয়োগ হন তখন তিনি নিজের জন্য কিছুটা সময় বের করতে সক্ষম হন এবং সেই সময়ে তার বিজনেস নলেজকে বাড়ানোর জন্য তিনি ইংরেজি ভাষা শিখতে শুরু করেন। কারণ ওই সময় ইয়েমানে 2 ধরনের চা পাওয়া যেত। প্রথমটা ছিল টঙের দোকানের চা, যার মূল্য ছিল 10 পয়সা। অন্যটি ছিল দামি হোটেলের চা, যার মূল্য ছিল 1 টাকা। 300 টাকা মাসিক বেতন হওয়া সত্ত্বেও ধীরুভাই প্রতিদিন হোটেলে গিয়ে 1 টাকা মূল্যের চা খেতেন। অনেকেই বলবেন তাহলে এত বড় বিজনেসম্যান হয়েও তিনিও কি এক সময় লোক দেখানোর জন্যই শো অফ করতেন? না, এর পেছনে ছিল ধীরুভাইয়ের একটি মাস্টার প্ল্যান। তিনি হোটেলে চা খেতে যেতেন কারণ সেখানে চা খেতে যেত বড় বড় বিজনেসম্যানরা, আর ধীরুভাই সেখানে চা খাওয়ার নামে সময় নিয়ে ওই বিজনেসম্যানদের কথাগুলো শুনতেন, তাদের স্ট্র্যাটেজি জানতেন, তারা কি বিজনেস করে বোঝার চেষ্টা করতেন, কি কারণে তারা এত ধনী তা খুঁজে বের করার চেষ্টা করতেন। কারণ এত বড় বড় বিজনেসম্যানরা কখনোই সাধারণ এক গ্যারেজের কর্মচারীর সাথে কথা বলতে আসতো না, তাই তাদের কাছাকাছি থাকার জন্য ধীরুভাই এই উপায়টি বের করেছিলেন।
আর যেহেতু বিজনেসম্যানরা ইংরেজি ভাষায় কথা বলতো, তাই ধীরুভাই তার ফ্রি সময়ে ইংরেজি ভাষা শিখতেন। তো এমনই একদিন তিনি সেখানে চা খাচ্ছিলেন। এমন সময় তার পাশের টেবিলের কয়েকজন বিজনেসম্যান হাসি ঠাট্টার মাধ্যমে বলছিল, তোমরা কি জানো আমাদের ইয়েমানে যে চাঁদের রিয়াল ব্যবহৃত হয় তাতে থাকা চাঁদের মূল্য রিয়ালের থেকেও বেশি। মানে যদি কেউ 100 টাকার কয়েন গলায় তবে সেখান থেকে 150 টাকার চাঁদি পাবে। তাই যদি কেউ এই বিজনেস শুরু করে তবে তার চারপাশে থাকবে শুধু টাকা আর টাকা। তো স্যার, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমাদের দেশ থেকেও 1 টাকার হলুদ কয়েন তুলে নেওয়া হয়েছিল, কারণ সেখানে থাকা পিতলের মূল্য 1 টাকার থেকেও বেশি মূল্যের ছিল। অ্যাগেন ব্যাক টু দ্য স্টোরি। ওই বিজনেসম্যানরা এই কথাগুলো হাসি তামসা করার উদ্দেশ্যেই বলছিল, কিন্তু ধীরুভাই পাশের টেবিলে বসে কান খাড়া করে এই কথাগুলো খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন। তিনি মেশিন কেনেন এবং 1000 থেকে শুরু করে একটা সময় লাখ লাখ কয়েন গলাতে শুরু করেন, এবং পুরো পৃথিবীতে ওই সময় ইংল্যান্ডে চাঁদির মূল্য সব থেকে বেশি হওয়ায় তিনি সেখানেই তা ইম্পোর্ট করতে শুরু করেন। লাগাতার 3 মাস বেহিসাব কয়েন গলানোর পর সেখানকার গভর্নমেন্টের টনক নড়ে। তারা বুঝতে পারছিলেন না এত কয়েন মার্কেটে ছাড়ার পরেও তা ভ্যানিশ হয়ে যাচ্ছে কিভাবে। গভর্নমেন্ট দ্রুত ইনভেস্টিগেশন শুরু করে এবং ধীরুভাই আম্বানির নাম বেরিয়ে আসে। এরপর পুলিশ যখন ধীরুভাই আম্বানিকে অ্যারেস্ট করতে যায় তার আগেই ধীরুভাই সমস্ত টাকা নিয়ে তল্পি তপলা গুটিয়ে ইন্ডিয়া এসে পাড়ি জমান। চাকরি ছেড়ে ইন্ডিয়া ফেরত আসায় তার বাবা তার উপরে অনেক রেগে যান। এমনকি আত্মীয় স্বজনরাও এটা নিয়ে অনেক হাসি তামসা করতে শুরু করে। সফট ড্রিঙ্কসের বোতল থেকে ক্যাপ সরালে প্রচুর বুদবুদের সৃষ্টি হয় এবং তা উপচে পড়ে যায়, কিন্তু পানির বোতল থেকে ক্যাপ সরালে পানি যেমন ছিল তেমনই শান্ত থাকে। ধীরুভাইও নিজেকে পানির মতোই শান্ত করে ফেলেন, কারো কথায় কোনো রিয়াক্ট করেন না। ইয়েমান থেকে ফিরে কিছুদিন গ্রামে সময় কাটানোর পর তিনি কোকিলা বেনের সাথে বিবাহ সম্পন্ন করেন এবং নিজের বিজনেস সফল করার জন্য মুম্বাই চলে যান। 1958-এ অর্থাৎ 26 বছর বয়সে তিনি 50,000 টাকা দিয়ে পৃথিবীর সবথেকে বড় 500টি কোম্পানির একটি রিলায়েন্সের যাত্রা শুরু করেন মশলা ব্যবসার মাধ্যমে। বুদ্ধিমান ধীরুভাই অল্পদিনেই বুঝে যান মশলা ব্যবসার তুলনায় সুতোর ব্যবসায় লাভ অনেক বেশি, কিন্তু সমস্যা হলো নতুন আরেকটি ব্যবসা শুরু করার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, যার জন্য তিনি তার কাজিন চম্পকলাল দামানের সাথে মিলে সুতোর ব্যবসা শুরু করেন। ব্যবসা বেশ ভালোভাবেই চলছিল, তাই খুব দ্রুতই তারা পুরনো ব্যবসায়ীদের কুনজরে চলে আসেন। পুরনো ব্যবসায়ীরা প্ল্যান করে একজন আইএএস অফিসারকে টাকা খাওয়ান। সেই অফিসার ধীরুভাইয়ের কোম্পানির গেটে তালা লাগিয়ে দেয়, কিন্তু ধীরুভাইও কূটবুদ্ধিতে কারো থেকে কম ছিলেন না। তিনি যখন গুদামে তালা লাগানো দেখেন তখন ব্যবসার সমস্ত লোকেদের সাথে নিয়ে সুতোর বস্তাগুলো ওই আইএএস অফিসারের বাড়ির সামনে রেখে আসেন। এখন কিছু সময়ের মাঝেই ওই অফিসারের বাড়িতে ঊর্ধ্বতন কর্মকর্তার আসার কথা, আর সেই কর্মকর্তা যদি এসে তার বাড়ির সামনে এমন অবস্থা দেখেন তবে টাকা খাওয়ার বিষয়টি তিনি জেনে যাবেন। ফলে আইএএস অফিসারের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই চাকরি বাঁচাতে বাধ্য হয়ে অফিসার দ্রুত গিয়ে সেই গেটের তালা খুলে দেন এবং ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেন। এভাবে একের পর এক ঝুঁকি পার করে তারা তাদের বিজনেসকে সঠিকভাবে রান করছিলেন। এমন সময় সুযোগ সন্ধানী ধীরুভাই পলেস্টার কাপড়ের ব্যবসার মাঝে ব্যাপক লাভ দেখতে পান, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তার কাজিন চম্পকলাল দামানি। তিনি বলেন, ব্যবসা তো ঠিকভাবেই চলছে, তাহলে নতুন করে আবার রিস্ক নেওয়ার কি দরকার।